হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে আলোচনার বিষয় হচ্ছে রাজপুতদের উৎপত্তি সংক্রান্ত তিনটি মতবাদের নাম সম্পর্কে। অর্থাৎ রাজপুতদের যে উৎপত্তি হলো সেই উৎপত্তি সংক্রান্ত কিন্তু বিভিন্ন মতবাদ রয়েছে। তো সেই মতবাদগুলি নিয়ে কিন্তু আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের সঙ্গে আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, আলোচনার বিষয় শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। দেখো, তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে, তারা স্ক্রিনে দুটি নাম্বার দেখতে পাচ্ছ, 7076398606 এবং 6295916282। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, নাম্বার দুটির মধ্যে কিন্তু যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। ঠিক আছে? এছাড়াও তোমাদের সেমিস্টারের কোর্স ফি সম্পর্কে একটু বলে রাখি। দেখো, তোমাদের কোর্স ফি যেটা আগে ছিল সেটা ছিল হচ্ছে 1199 রুপিস, কিন্তু এই কোর্স ফিটা এখন কিন্তু তোমাদের পে করতে হচ্ছে না। তার কারণ হলো তোমাদের জন্য কিন্তু একটা খুবই সুন্দর অফার রাখা হয়েছে। তোমরা কিন্তু শুধুমাত্র 99 রুপিস রেজিস্ট্রেশন ফি এর বিনিময়ে কিন্তু তোমাদের পুরো সেমিস্টারটা ক্লিয়ার করে নিতে পারছো। এবং এই যে একটা অফার রাখা হয়েছে, এই অফারটা কিন্তু শুধুমাত্র প্রথম 100 জন স্টুডেন্টসের জন্যই কিন্তু রাখা হয়েছে। অর্থাৎ সেকেন্ড সেমিস্টারের প্রথম 100 জন, ফোর্থ সেমিস্টারের প্রথম 100 জন এবং সিক্স সেমিস্টারের প্রথম 100 জন স্টুডেন্টসের জন্যই শুধুমাত্র এই অফারটা কিন্তু রাখা হয়েছে। ঠিক আছে? আচ্ছা, এই ছিল ইনফরমেশনের বিষয়। এবার সরাসরি আলোচনার বিষয় শুরু করছি। দেখো, মূলত রাজপুতদের যে উৎপত্তি সংক্রান্ত মতবাদগুলি রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। তো সেক্ষেত্রে দেখো, প্রথমেই বলা হয়েছে হর্ষোত্তর যুগে উত্তর ভারতে রাজপুত জাতির অভ্যুত্থান ভারত ইতিহাসের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ঘটনা এবং রাজপুত জাতির উৎপত্তি সংক্রান্ত কিন্তু বিভিন্ন মতবাদ বা যে মতবাদগুলি কিন্তু রয়েছে। যেমন যে হর্ষোত্তর যুগটা ছিল হচ্ছে উত্তর ভারতে। ঠিক আছে? হর্ষোত্তর যুগের পর কি হয়েছিল, উত্তর ভারতে যে রাজপুত জাতির যে অভ্যুত্থান, অর্থাৎ রাজপুত জাতির যে উত্থান হলো, সেই উত্থানটা কিন্তু ভারতের ইতিহাসের ক্ষেত্রে একটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। এবং তাদের যে উৎপত্তি সংক্রান্ত আমি প্রথমে বলেছি যে বিভিন্ন কিন্তু মতবাদগুলি রয়েছে। তো সেই মতবাদগুলির মধ্যে থেকে আজকের ক্লাসে মোট 3টি মতবাদ নিয়ে কিন্তু আলোচনা করব। ঠিক আছে? প্রথম যে মতবাদটা রয়েছে সেটা হচ্ছে অগ্নিকুল মতবাদ। এখানে কি বলা হচ্ছে, ব্রাহ্মণ কবি ছিলেন চাঁদ বরদাই। তিনি মনে করতেন বশিষ্ঠ মুনি 14 দিন ধরে যজ্ঞ করে বীর যোদ্ধাদের জন্য প্রার্থনা করেন। বশিষ্ঠ মুনির যজ্ঞের আগুন থেকেই প্রতিহার, চৌহান, পারমার, চালুক্য, গাহরওয়াল, চান্দিল্য এবং প্রভৃতি আর কি রাজপুত জাতির কিন্তু যে উদ্ভব হয়েছিল। ঠিক আছে? তো এই অগ্নিকুল সম্পর্কিত তত্ত্বটি চাঁদ বরদাই তার পৃথ্বীরাজ রস কাব্যে কিন্তু যে উল্লেখ করেছেন। তাহলে এই যে অগ্নিকুল যে মতবাদটা রয়েছে, এই অগ্নিকুল মতবাদের মূল বিষয়টা কি রয়েছে, একজন যে ব্রাহ্মণ কবি ছিলেন চাঁদ বরদাই, তিনি কি করেছিলেন, একটা যজ্ঞ করেছিলেন। ঠিক আছে? চাঁদ বরদাই কি মনে করতেন যে বশিষ্ঠ মুনি একটা যে 14 দিন ধরে একটা যজ্ঞ করে কি করেছিলেন, বীর যোদ্ধাদের জন্য প্রার্থনা করেছিলেন। ঠিক আছে? এবং সেই বশিষ্ঠ মুনির যজ্ঞের আগুন থেকে কি হচ্ছে, বিভিন্ন রাজপুত জাতির উদ্ভব হচ্ছে। যেমন প্রতিহার, চৌহান, পারমার, চালুক্য, গাহরওয়াল, চান্দেল্য। ঠিক আছে? বিভিন্ন রাজপুত জাতির কি হচ্ছে, উদ্ভব হচ্ছে। এবং এই যে অগ্নিকুল সংক্রান্ত যে তত্ত্বটি, এটা চাঁদ বরদাই তার যে পৃথ্বীরাজ রস একটা বিখ্যাত কাব্য রয়েছে, সেই কাব্যের মধ্যে কিন্তু যে উল্লেখ করেছিলেন। ঠিক আছে? আচ্ছা, পরবর্তী যে মতবাদটা রয়েছে সেটা হচ্ছে ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথের মত। অর্থাৎ এক্ষেত্রে ভিনসেন্ট স্মিথ কি বলেছেন, দেখো, সতীদাহ, জহরব্রত, অশ্বমেধ যজ্ঞ ইত্যাদি প্রথা ভারতীয় সমাজে ভারতীয়দের কাছে ছিল বেশ আর কি বহুল পরিচিত কয়েকটা প্রথা এবং ভারতীয় সমাজে প্রচলিত কয়েকটা প্রথার মধ্যে কিন্তু ছিল। তাহলে এই যে সতীদাহ প্রথা বিশেষত, এছাড়াও অশ্বমেধ যজ্ঞ, এই সমস্ত প্রথাগুলি কি ছিল বা যজ্ঞগুলি কি ছিল, যে ভারতীয় সমাজে প্রচলিত কয়েকটি প্রথা এবং যজ্ঞ। ঠিক আছে? আচ্ছা, ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ রাজপুত জাতির আর্যকরণের ক্ষেত্রে উপরোক্ত যুক্তিটি উপস্থাপিত করেছেন। উপরোক্ত যুক্তিটি বলতে এই যে সতীদাহ প্রথার মতো যে বিভিন্ন প্রথাগুলি যে প্রচলিত ছিল ভারতীয় সমাজে, এই সমস্ত যে প্রথাগুলির উপর আর কি যুক্তিটি উপস্থাপিত করেছিলেন আর কি যে ভিনসেন্ট স্মিথ রাজপুত জাতির আর্যকরণের ক্ষেত্রে। ঠিক আছে? আচ্ছা, তিনি বলেছেন যে রাজপুত রাজারা অশ্বমেধ যজ্ঞের আয়োজন করতেন। ঠিক আছে? তাই এই যুক্তিতে তারা ছিলেন আর্য।
অর্থাৎ আর্যরা যেহেতু অশ্বমেধ যজ্ঞের আয়োজন করতেন, সেক্ষেত্রে তিনি কি বলেছেন যে রাজপুত রাজারা অশ্বমেধ যজ্ঞের আয়োজন করতেন, তো সেটার উপর ভিত্তি করে কি বলা হয়, এই যুক্তিতে তারা ছিলেন আর্য। ঠিক আছে। আচ্ছা, 3 নম্বর যে অভিমতটা রয়েছে বা মতবাদটা রয়েছে রাজপুতের উৎপত্তি সংক্রান্ত, সেটা ছিল হচ্ছে বাণভট্টের অভিমত। এখানে কি বলা হয়েছে দেখো, হর্ষবর্ধনের সভাকবি বাণভট্ট মনে করতেন উচ্চবংশীয় ক্ষত্রিয় সন্তানরাই রাজপুত নামে পরিচিত। তাহলে হর্ষবর্ধনের সভাকবি কে ছিলেন? বাণভট্ট। তিনি কি মনে করতেন, বিভিন্ন যে উচ্চ বংশীয়, বিশেষত যে ক্ষত্রিয় সন্তান, উচ্চ বংশীয় যে ক্ষত্রিয় সন্তানেরা রয়েছেন তারা কি নামে পরিচিত? রাজপুত নামে কিন্তু পরিচিত ছিল। তিনি মনে করতেন যে রাজপুতরা ছিলেন সূর্য বা চন্দ্র বংশজাত। তাহলে দেখো, এই যে রাজপুতদের যে উৎপত্তি হলো, সেই রাজপুতদের উৎপত্তি সংক্রান্ত কিন্তু একাধিক মতবাদ কিন্তু রয়েছে। যেমন রয়েছে হচ্ছে অগ্নিকুল মতবাদ। এখানের এই মতবাদটার মধ্যে এই বিষয়টাই বলা হচ্ছে যে একজন ব্রাহ্মণ কবি ছিলেন চাঁদ বরদাই, তিনি মনে করতেন বা মনে করেছিলেন যে বশিষ্ঠ মুনি 14 দিন ধরে একটা যজ্ঞের আয়োজন করেছিলেন। কেন করেছিলেন? বীর যোদ্ধাদের প্রার্থনা করার জন্য তিনি 14 দিন ধরে একটা যজ্ঞের আয়োজন করেছিলেন, এবং তার সেই যজ্ঞের আগুন থেকে কি হয়েছিল, বিভিন্ন রাজপুত জাতির কিন্তু যে উদ্ভব হয়েছিল। ঠিক আছে, এটা গেল একটা মতবাদ। এছাড়াও আরেকটা রয়েছে ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথের মতামত। সেখানে কি বলা হয়েছিল যে সতীদাহ প্রথা, অশ্বমেধ যজ্ঞ, এই সমস্ত বিষয়গুলো কি ছিল, ভারতীয় সমাজে সেই সময় প্রচলিত কয়েকটা প্রথা এবং যজ্ঞ ছিল। ঠিক আছে, তো এই সম্পর্কে ভিনসেন্ট স্মিথ বলেছেন যে রাজপুত রাজারা যেহেতু অশ্বমেধ যজ্ঞের আয়োজন করত, তো সেই যুক্তির ওপর ভিত্তি করে বলা যায় তারা আর্য ছিল। এবং লাস্ট অভিমতটা আছে বাণভট্টের অভিমত। সেখানে কি বলা হয়েছিল যে বাণভট্ট মনে করতেন যে উচ্চ বংশীয় যে ক্ষত্রিয় সন্তানরা রয়েছেন তারাই কিন্তু রাজপুত নামে পরিচিত ছিল। ঠিক আছে, তাহলে রাজপুতদের উৎপত্তি সংক্রান্ত যে মতবাদগুলি রয়েছে সেটা নিয়ে আজকে আমার আলোচনা কিন্তু এতটাই। ইনফরমেশন ভিডিও শুরুতেই আলোচনা করে রেখেছিলাম। চলো, আজকের ক্লাস এতটাই। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং।